All right, let's talk about the 90-90 rule. Hello everyone, my name is Devashish আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। রিসেন্টলি ফুল টাইম ফিল্মমেকার মানে যাদের টোটাল প্রসিডিওরটা আমি দেখে আমার এডিটিং প্রসেসটাকে আপগ্রেড করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, সেই ফুল টাইম ফিল্মমেকারের একটা ভিডিও আমি এডিট করার চান্স পেয়েছি। তো আজকের ভিডিওটাতে আমি সেটাই ব্রেকডাউন করব যে কিভাবে আমি এন্টায়ার ভিডিওটা কী প্রসেসে এডিট করেছি। তো তুমি যদি একটা ভিডিও এডিটার হও বা যদি তোমার এডিটিংয়ের ইন্টারেস্ট থাকে তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ তোমার অনেক কাজে লাগতে পারে। তো প্রথমত হচ্ছে ইনপুটসগুলো, ওরা খুব বেশি ইনপুট দেয়নি। একটা ছোট ভিডিও করার জন্য অল্প কিছু ইনপুট দিয়েছিল। একটা এ রোল ভিডিও ছিল, যেটা মেন একটা টিউটোরিয়াল ভিডিওর আমরা এডিট করার কম্পিটিশান ছিল। তো মেন একটা এ রোল ভিডিও ছিল। একটা ছিল সেই ভিডিওটারই একটা অডিও ক্লিপ, যদিও অডিও ক্লিপটা অনেক লম্বা ছিল, আমাকে সেখান থেকে আলাদা করে কাট করে ভিডিওটার সাথে করেসপন্ডিং অডিওটাকে বের করে নিতে হয়েছে। আর বি রোল হিসেবে ছিল 4 থেকে 5টা, আমি 4টে ইউজ করেছি, ওরা 5টা দিয়েছিল। 5টা বি রোলস ভিডিও এবং 4টে স্টিল ফটো, আর থাকলো একটা লোগো। এটুকু ওদের ইনপুট ছিল। আমি আমার মতো আরও কিছু ইনপুট অ্যাড করতে চাইলে করতে পারি, সেটুকু লাইব্রেরিটা আমাকে দিয়েছিল। অ্যান্ড ফাইনালি আমি কি এডিট করব সেটা ওদেরকে সেন্ড করতে হতো। দিস ওয়াজ দ্য প্রসেস। তো স্টেপ 1 আমার কাছে অলওয়েজ ইজ অডিও। যেহেতু এটা একটা টিউটোরিয়াল, তো প্রথমত আমি মেন ভিডিওর সাথে যে অডিওটা অলরেডি ক্যামেরায় রেকর্ড করা আছে আমি সেটাকে আনলিঙ্ক করে নিচ্ছি, করে আমার ল্যাভেলিয়ার মাইক্রোফোনে যে অডিওটা ওরা আমাকে পাঠিয়েছে অ্যাজ এ ফাইনাল অডিও, আমি সেটাকে এই ভিডিওর সাথে প্রপারলি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা হয়ে গেলে নেক্সট কাজ হচ্ছে আনলিঙ্ক অডিওটাকে ডিলিট করে দিয়ে ফ্রেশ অডিওটাকে আমার ভিডিওর সাথে লিঙ্ক করে নেওয়া। এটা করলে একটা সুবিধা হয় কি, যে ওভারঅল আমি যতবার যা কাট করব আমাকে বারবার অডিও লিঙ্ক করতে হবে না, টোটাল জিনিসটা একটা লিঙ্কড অডিও হিসেবে থাকে। এখানে ওদের অডিও কোয়ালিটি খুবই ভালো ছিল, দ্যাটস ওয়াই আমাকে কোনো রকম কোনো অডিও প্রসেসিং করতে হয়নি। বাট আমি যদি কোনো ভিডিওতে অডিও প্রসেসিং করি তাহলে এই স্টেপেই আমরা ফুল অডিও প্রসেসিংটাকে সেরে নেব। এডিটে কি হচ্ছে, মূল যে ভিডিওটা আমরা কাট করব, কিছু জায়গার থেকে কোনো এক্সট্রা জিনিস থাকলে সেটা ডিলিট করব, সেই পার্টগুলো এখানে আমরা করে নেব। যদি কোনো জায়গায় ওরিয়েন্টেশন পাল্টে নেওয়ার থাকে, যে পেছন দিকে কোনো ভিডিও আমি সামনের দিকে আনবো বা সামনের দিকে কোনো ভিডিও পেছন দিকে আনবো, সেই পার্টটা আমি এখানেই করে নিচ্ছি। এবং যেহেতু আগের স্টেপে আমরা অডিওটাকে লিঙ্ক করে নিয়েছি, তো অডিও নিয়ে এখানে কোনো প্রবলেম নেই। এটুকু গেল আমার এ রোলের পার্ট। এবার আমি বি রোলসে ঢুকবো। স্টেপ নাম্বার 3 হচ্ছে বি রোলস। এই স্টেপটায় আমার যেখানে যেটুকু বি রোল দরকার আমি সেটা ড্র্যাগ করে নিয়ে এ রোলের সাথে প্রপার জায়গা মতো অ্যাডজাস্ট করে নিয়েছি। সেকেন্ডলি আমার কাছে কিছু স্টিল ফটোগ্রাফস ছিল যেগুলো এখানে ইম্পর্টেন্ট, তো অ্যাকর্ডিং টু দ্য এ রোল আমি স্টিল ফটোগ্রাফসগুলো অ্যাড করে নিয়েছি। এবার শুধু স্টিল ফটোগ্রাফগুলো খুব স্ট্যাটিক লাগে দেখতে, আমার ভিডিওতে আমি একটু মুভমেন্টস পছন্দ করি, তো সেক্ষেত্রে আমি একটু স্কেলিং করে স্টিল ফটোগ্রাফসগুলোর মধ্যে কিছু মুভমেন্ট অ্যাড করার চেষ্টা করেছি। স্টেপ 4 হচ্ছে মোশন গ্রাফিক্স। হ্যাঁ, মোশন গ্রাফিক্স আমার খুব ইম্পর্টেন্ট এবং আমার খুব পছন্দের একটা টপিক, এবং মোটামুটি এডিট পার্টটা কমপ্লিট হয়ে গেলে আমি মোশন গ্রাফিক্স করি। তো এই ভিডিওটার জন্য আমি স্টেপ 4-এ এসে যেখানে যেটুকু মোশন গ্রাফিক্স দরকার আমি সেটুকু অ্যাড করে নিচ্ছি। মোশন গ্রাফিক্সগুলো ক্রিয়েট করার জন্য আমি যে সফটওয়্যারটি ইউজ করছি সেটা হচ্ছে অ্যাডোব আফটার এফেক্টস। একটু কঠিন সফটওয়্যার, এবং প্রিমিয়ার থেকে আফটার এফেক্টস আমাকে কয়েকবার যাওয়া আসা করতে হয়েছে, অ্যান্ড সেটাকে সেভ করে আমাকে প্রিমিয়ারে আনতে হয়েছে। তো এই পার্টে আমি প্রথমে করেছি টাইটেল পার্টটা হয়ে গেলে একটা জায়গায় কিছু ট্র্যাকিং শটস আছে, সেই ট্র্যাকিং শটগুলো আমি আফটার এফেক্টসের মাধ্যমে করে নিয়েছি। অ্যান্ড তারপর আমি ধীরে ধীরে যেখানে যা টেক্সট ওভারলেজ আছে, যেখানে যা আইকন ওভারলেজ আছে, সেগুলো আমি সেখানে করে নিয়েছি। শুধুমাত্র একটা টকিং ভিডিও থেকে ধীরে ধীরে আমরা যখন সিনেম্যাটিক সেগমেন্টে ঢুকবো, তো সেখানে মিউজিক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো এখানে 5 নম্বর স্টেপে আমি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজ করছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক খোঁজার জন্য আমার প্রথম অপশান হচ্ছে ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি, এবং এই ভিডিওটার জন্য যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটা আমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই পেয়ে গেছি। তো ডাউনলোড করার পরে সেটাকে অ্যাকর্ডিং টু দ্য ভয়েস আমি সেটাকে অ্যাড করে নিচ্ছি। বাকি সমস্ত ভিডিওর মতো স্টেপ 6-এ আমি যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং। এখানে একটা র ডাল লুকিং ফুটেজ থেকে একটা ইন্টারেস্টিং কালারফুল বা সিনেম্যাটিক ফুটেজে কিন্তু ট্রান্সফরমেশনটা হয়, এবং পুরো এডিটটা করার পরেই কালার গ্রেডিংটা আমি করি, কারণ কোথায় কি কাট হচ্ছে, কোথাও এক্সট্রা কোনো ফুটেজ আসছে কিনা সেটা আমি যেহেতু আগে জানতে পারছি না।
তো কালার গ্রেডিংয়ে মূলত দুটো স্টেপ আমি ফলো করি। ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সপোজার কারেকশন, যে ভিডিও ফুটেজটা আমি ইউজ করছি সেখানে কোনো রকম ওভার এক্সপোজড বা আন্ডার এক্সপোজড কোনো পার্ট আছে নাকি, যদি সেগুলো থাকে তাহলে সেখানে শ্যাডোজ আর হাইলাইটস নিয়ে একটু টগল করলে কিন্তু আমার কাজগুলো মিটে যায়। অ্যান্ড এক্সপোজার কারেকশন করার পরে আমার নেক্সট স্টেপ হচ্ছে কালার গ্রেডিং। এখানে আমি আমার কারেকশন থেকে একটা লাট ইউজ করেছি, লুকআপ টেবিল, যেটা আমাকে ওভারঅল লুকটা দিয়েছে। বাট খেয়াল রাখতে হবে লাট কিন্তু অলওয়েজ আ স্টার্টিং পয়েন্ট, নট দ্য ফিনিশিং পয়েন্ট। এক্সপোজার কারেকশন করার পরে লাটটা ফেলার পর আমি দেখব আমার এই ফুটেজটার সাথে লাটগুলো কিভাবে যাচ্ছে। আমি সেই কারেকশানগুলো, স্যাচুরেশন কারেকশানগুলো করার পর আবার এক্সপোজারে এখানে ব্যাক করব। কোথাও যদি ওভার শ্যাডো থাকে, কোথাও যদি ওভার হাইলাইট থাকে, আমি সেগুলোকে কন্ট্রোল করে নিলাম। অ্যান্ড ফাইনালি আমার কালার গ্রেডিংটা এখানে ডান হয়ে গেল। ফাইনাল এক্সপোর্ট বা রেন্ডার যেটাই বলি, সেটা করার আগে একটা কাজ আমি সবসময় করি, সেটা হচ্ছে ভিডিওটাকে সেভ করে নেওয়া। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে পুরো ভিডিওটা করার পর আমি এক্সাইটমেন্টে চোটে সেটাকে রেন্ডারে চাপিয়ে দিয়েছি, অ্যান্ড মিনওয়াইল প্রিমিয়ার প্রো ক্র্যাশ করে গেছে। তো সেক্ষেত্রে সেভ করা না থাকলে কিন্তু লাস্টের দিকে স্টেপগুলো আমাকে আবার রিপিট করে এডিট করতে হবে। তো যখনই তোমার কোনো ভিডিও এক্সপোর্ট করবে, এক্সপোর্টটা করার আগে অবশ্যই সেটাকে সেভ করে নেবে। এবার এই ভিডিওটা যেহেতু 4K-তে শ্যুট করা অ্যান্ড এভরিথিং আমি 4K-তেই এডিট করেছি, তো অবভিয়াসলি আমি 4K-তেই এটাকে রেন্ডার করব। তো সেটিংস অলরেডি নিয়ে নিয়েছে আমার সিকোয়েন্স সেটিং থেকে। এবার আমি চলে যাব ফাইল, সেখান থেকে এক্সপোর্ট, সেখান থেকে মিডিয়া। বিটরেট সেটিং আমি নিচে এখানে এসে রেখেছি 24, অ্যান্ড নিচে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এই চেকবক্সটা আমি চেক করে দেবো যাতে আমার বেস্ট কোয়ালিটি ফুটেজটা আমি পাই। এবং ফাইনালি এটা হয়ে যাচ্ছে এক্সপোর্ট। তো দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য এডিটিং প্রসেস। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমার যদি পুরো প্রসেসটা ভালো লাগলো বা কিছু যদি এখান থেকে তুমি কাজের মতো শিখতে পারো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে একবার জানিও। আর যদি কোনো এক্সট্রা কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্টে জানালে আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি ফাইনাল আপলোড করছি এখানে, লাইক নট রিলেটেড টু এনিথিং অ্যাবাউট ফটোগ্রাফি, বাট যদি তোমাদের মনে হয় যে এই পুরো প্রসেসটার পর কী আউটপুট বেরোলো সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা এখানে আরেকটু ওয়েট করে ভিডিওটা শেষ করতে পারো। আর যদি মনে হয় যে না এডিটিং প্রসেসটা দেখলে অ্যান্ড ইটস কুল, তাহলে দিস ইজ দেবাশী বিশ্বাস সাইনিং অফ। পিস। All right, let's talk about the 90-90 rule. Okay, our throwing arm, 90 degrees parallel to the ground, and our off arm, if you're a lefty, it's going to be your right arm. If you're a righty, your left arm. Okay, a common mistake I see is this left arm, this off arm, doesn't get used enough. All right, this is going to help us generate a lot of power in the throw. So we're going to look at Drew Brees, we're going to look at Tom Brady. You'll see they clearly get their elbows up to 90 and 90, even their left arm. Okay, this is kind of the focus of this video. Let's get this left arm up and let's use it to generate power. So when we come and we're making the throw and we come to here, okay, we're going to use this left arm to drive down, and as we drive it down, it causes our right arm to go forward, kind of like a pulley system, okay? As this arm goes down, this arm goes up. And allowing our body to do that creates a lot of power in the throw. I'm going to put a video here of one of my students who doesn't use his left arm very well right now. He kind of just keeps it here and uses all of his force comes from his right arm only. Okay, he kind of keeps it in tight like this, doesn't use it, doesn't get it up and then back down. Okay, you can tell he doesn't have a lot of velocity on his ball when he just uses his right arm only. So I think a good quarterback to look at in the NFL, that was in the NFL for a little bit, that I feel like wasn't extremely accurate, is Colin Kaepernick. And we'll put a picture of him up here. His left arm was similar to mine when I was in high school. He has it all over the place. His off arm, he either points it or it's down or it's hanging, all right? And I think that really affected his accuracy. He never really had his arm like Tom Brady and Drew Brees. Their off arm, they get here and it's nice and tight to their body, okay? Once it gets here, they pull it and it's nice and tight to their body, keeping everything tight, everything all working in one motion. As soon as we get this off arm out here and swinging open or pulling down to the side, it's gonna throw off our balance
and it makes it hard to stay really tall and strong, okay? So we'll look at Colin Kaepernick. He's all over the place with his left arm, and I think it affects his accuracy. So a drill that we're gonna do, and we'll work on it later, is wall taps, okay? Go to your bathroom, okay? Look in the mirror, close the door. I want you to watch yourself get to 90-90, okay? So you're gonna look in the mirror, you're gonna get to 90-90, and you're gonna tap the wall behind you. And you're just gonna do that over and over again. Get to 90-90, tap. Get to 90-90, tap. 90-90, tap. And by doing that, you're gonna create muscle memory, okay? So if you have a hard time getting your arm up, whether it's your throwing arm or your off arm, if you have a hard time getting up into here, by doing that in the mirror, okay, and checking it out, seeing what it looks like, it'll help you gain muscle memory so that when you do go to throw, instead of being down here below 90, your body will be used to getting up here and driving everything above 90 degrees. Okay, so that's the 90-90 rule. Make sure you're checking your right arm and your left arm. At one point in the throw, they're both gonna be up. Okay, the 90-90 is extremely important for two reasons. First of all, it's where you gain power. I know we talked about that, but when you pull this left arm in and nice and tight to your body, it allows your body to turn with your hips and your waist, and it generates a lot of power. Second point we talked about is not having it out around here or pulling away from your body but straight down. That affects accuracy. So if I'm trying to throw right here at target, I need this left arm to be nice and tight to my hip while my right arm comes over, okay? Versus if I swing it open and I'm out here with it, or if I'm down here with it, it's really hard for me to stay balanced and keep my upper body where it needs to be to hit a specific target. So keep that left arm in tight, make sure you're getting here, using it for power. So that's the 90-90 rule. Make sure you're checking yourself out, get to 90-90. Both arms should be there.